সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। ইউনুস নামা এখন জলের মতো পরিষ্কার। এই বিষয়টা নিয়ে আমি কথা বলব একটু বিস্তারিতভাবে। ইউনুস এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত চরিত্র, ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বাংলাদেশের ইতিহাসের একটা চরিত্র এখন, নায়ক অথবা ভিলেন। নায়ক বলার উপায় নেই, তিনি ভিলেন। কেন ভিলেন? তা আমি ব্যাখ্যা করে বলব। ইউনুস ১ম বাংলাদেশের ঐতিহাসিক চরিত্র এখানে বাংলাদেশের ১ম মানুষ হিসেবে ইউনুস নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু সেই নোবেলের গল্পটাও এখন প্রকাশিত হচ্ছে। নোবেল ইউনুসের মিডিয়া দেখতেন তার ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর। নোবেল পাওয়ার পরে দেশের একজন খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিককে সেই জাহাঙ্গীর ব সেই সাংবাদিকের নাম সুমি খান। সুমি খানকে জাহাঙ্গীর বলেছিলেন ২০ বছরের চেষ্টার পরে তারা এই নোবেল পুরস্কার পেয়েছেন। মানে তারা অনেকদিন ধরে এই নোবেলের জন্য তারা কাজ করছিলেন। কিভাবে নোবেল পাওয়া যায়? এটা যে চেষ্টা করে পাওয়া যায়, এটা হয়তো অনেকে অবাক হবেন। কিন্তু জি তার ছোট ভাই জাহাঙ্গীরের বক্তব্যে তা স্পষ্ট। সেই ইউনুস নোবেল পুরস্কার পেলেন। কিন্তু ইউনুস নিয়ে একটা কানাঘুষা অনেকদিন ধরে বাংলাদেশে। এমন একটা আলোচিত চরিত্র বাংলাদেশের। তিনি নোবেল পেয়েছেন। কিন্তু তিনি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে যান না, শহীদ মিনারে যান না। এগুলো নিয়ে অনেক কানাঘুষা ছিল। কেন যান না, কেন যেতেন না, এগুলো আজ পরিষ্কার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাকে রাজনৈতিক ময়দানে অনেকেই মনে করেন গত ২০০৭ সালে 1/11 এর সময় তিনি রাজনৈতিক মঞ্চে এসেছিলেন। আসলে তিনি রাজনৈতিক মঞ্চে আসা যাওয়া অনেক আগের কিন্তু। ডক্টর কামাল হোসেন যখন গণফোরাম নামের দলটা গঠন করেন, তখন আপনাদের অনেকেই হয়তো মনে আছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেই গণফোরামের উদ্বোধনী মঞ্চে মূল প্রবন্ধ পাঠ করেছিলেন মোহাম্মদ ইউনূস। সেই প্রবন্ধের মূল শিরোনাম ছিল পথের কাঁটা ডিঙিয়ে সামনে এগিয়ে যেতে হবে, অথবা পথের কাঁটা মাড়িয়ে বা পথের কাঁটা সরিয়ে, এমন একটা উল্লেখ ছিল সেখানে। পথের কাঁটায় তা কি তাই আমাদের প্রকাশিত। তার রাজনৈতিক উচ্চাভিলাষের পথের কাঁটা ছিলেন বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সেই পথের কাঁটা সরিয়ে তিনি কিভাবে ক্ষমতার মসনদে এসেছেন তা স্পষ্ট। কিন্তু ইউনূসের মাঝে অনেক মিথ্যা কথা বলেছেন। মিথ্যাগুলা বারবার করে প্রকাশিত হচ্ছে। যেমন ইউনূস বলছিলেন সর্বশেষ আন্দোলনের সাথে তার কোনো ধরনের সম্পর্ক ছিল না। হঠাৎ করে একদিন ছাত্ররা তাকে অনুরোধ করল ক্ষমতা গ্রহণ করতে, তিনি তাদের কথা না করে পাননি। ইউনূসের আ অনেকে মনে করতে পারেন, আহা! লোকটা কত শিশুসুলভ। মানে মানে সে চায় না, তা পেয়ে যায়। এমন একটা ব্যাপার। ইউনূসের কথা 1/11 এর সময়কার যখন তিনি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন, তখনকার কথাগুলো নিশ্চয়ই মনে আছে আপনার। সেই রাজনৈতিক দল তখন তিনি করতে চেয়েছিলেন যখন জেনারেল মঈন নেপথ্যে একটা সরকার পরিচালনা করছিলেন। ফখরুদ্দিনের সরকারটার নেপথ্যে ছিলেন জেনারেল মঈন। এবং বাংলাদেশের আরো যেগুলা রাজনৈতিক দল হয়েছে, জিয়ার দল, এরশাদের দল, এই দলগুলার পেছনের কিছু চরিত্রের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। জিয়ার দলের পেছনে নেপথ্যের মানুষ ছিলেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তিনি এবং নানা রকম লোকজন সেখানে শরিক হন। তবে সেখানে বীর চৌধুরীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বীর চৌধুরী সেই দলের মহাসচিব হতে চেয়েছিলেন, চেয়ারম্যান না। চেয়ারম্যানটা জিয়া। এটাই এভাবেই একটা সামরিক শাসকদের দলটা অগ্রসর হয়। এবার এরশাদের দলটা নেপথ্যে থেকে অনেকে কাজ করেছেন। মাহবুবুর রহমান বলে একজন আছেন, এমন অনেকগুলো চরিত্র। এবং এরশাদ
জিয়া এরশাদ দুজনের দলটা বিভিন্নভাবে আজকে যেমন বিএনপি বা জাতীয় পার্টি এই নামে কিন্তু দল দুটো শুরু হয়নি। দল দুটো শুরু হয়েছিল যে জাতীয় ঐক্য ফ্রন্ট, যে জাগো দল, জনদল এইরকম নামগুলা দিয়ে জিয়া এরশাদের রাজনৈতিক অভিযাত্রা শুরু হয়েছিল। ডক্টর ইউনূস ভুল করেছিলেন কোথায়? ভুল করেছিলেন জেনারেল মঈনের দলটায় তিনি মহাসচিব না, তিনি ছিলেন চেয়ারম্যান, সামরিক শাসক হিসেবে মিলে নাই, কাজটা আর অগ্রসর হয় নাই। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা আক্রোশে তার প্রকাশগুলো টুকুজবা রাখতে পারেননি। আওয়ামী লীগের আক্রোশটার কথা বলি এই কারণে, এই যে গ্রামীণ ব্যাংকটা এরশাদ আমলে যখন প্রতিষ্ঠা হয় তখন এটার মূল শরিক ছিল সরকার, বাংলাদেশ সরকার। সেখান থেকে কনসেপ্টটা তার কনসেপ্টটা এরকম কনসেপ্ট, সেই কনসেপ্টটা বাংলাদেশ সরকারের উদ্যোগে এটা প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু বিকশিত হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে, ডক্টর ইউনূসের নামে। সেই গ্রামীণ ব্যাংকে ইউনূসই তখন আইন করেছিলেন ৬৫ বছর বয়স হওয়ার পরে ওই শীর্ষ পদে কেউ থাকতে পারবেন না। ডক্টর ইউনূস ৬৫ বছর বয়স হওয়ার পরেও শীর্ষ পদে থাকতে চান। এই থাকার জন্য যা করার সবকিছু করছিলেন। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সাথে তার আরেকটা কারণে বিরোধ তৈরি হয়, বিরোধ গ্রামীণ ফোনকে কেন্দ্র করে। গ্রামীণ ফোনের সময় আপনাদের মনে আছে, গ্রামীণ ফোনের আগে বাংলাদেশের সিটিসেল বিএনপির আমলে একমাত্র ফোন ছিল। সিটিসেল বিএনপি নেতা মোর্শেদ খান তিনি বাজারে আনেন এবং মোর্শেদ খানকে একতরফা বাজার ব্যবসা দিতে আর কোনো কাউকে তখন মোবাইল ফোন অনুমোদন দেওয়া হয়নি। সিটিসেলের পরে আওয়ামী লীগ আমলে গ্রামীণ ফোন সহ আরো কয়েকটা ফোনকে লাইসেন্স দেওয়া হয় এবং তখন কি করা হয়, তখন ফোনগুলো ইনকামিং চার্জ ছিল, যেমন আপনার ফোনে কেউ যদি ফোন করে এটার জন্য আপনাকে চার্জ দিতে হতো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা এই ইনকামিং চার্জটা বন্ধের উদ্যোগ নেন। বন্ধের উদ্যোগ নেওয়ার পরে ক্ষিপ্ত হয় ডক্টর ইউনূস মার্কিন কিছু কংগ্রেসম্যানদের চিঠি আনান বাংলাদেশে। এটাই তার স্টাইল, কিন্তু আপনারা সর্বশেষ দেখেছেন না, বা আমেরিকান বিভিন্ন পত্রিকায় অনেক বিবৃতি ছাপা হতো বিজ্ঞাপন আকারে, বা মার্কিন কংগ্রেসম্যান অমুক অমুকের মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্টকে বলা হতো। এই স্টাইলটা ডক্টর ইউনূস অনেক দিনের। ওই সময় গ্রামীণ ফোনের যখন ইনকামিং চার্জের বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে, তখন তিনি একটা চিঠি আনান সে কংগ্রেসের মাধ্যমে। চিঠিতে বলা হয় যে ইউনূস তাদের বন্ধু, তাকে যেতে বাংলাদেশ গভর্নমেন্ট দেখে রাখে। এটাই স্টাইল, বাংলাদেশ গভর্নমেন্ট সেটাতে আমল দেয় নাই, ইনকামিং চার্জ বন্ধ হয়। আজ পর্যন্ত বাংলাদেশের লোক সেটা এনজয় করছেন এবং এইভাবেই কিন্তু আক্রোশটা তৈরি হয়। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের আওয়ামী লীগের 2008 যে ইলেকশন হয়, বিপুল বিজয় যখন আওয়ামী লীগ হয়, তারপরে আওয়ামী লীগের সাথে আক্রোশটা তো তৈরি হয় 1/11 এর আগে। যে রাজনৈতিক দল তিনি করতে চেয়েছিলেন সেই দলের মূল লক্ষ্য ছিল 2 নেত্রীকে মাইনাস করা। শেখ হাসিনা, খালেদা জিয়া রাজনীতি থাকতে পারবেন না, উনি নেতৃত্বে আসবেন, এমন একটা ফর্মুলায় কাজ হচ্ছিল। এটার পাশাপাশি গ্রামীণ ব্যাংকে থাকা না থাকা কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। এরপরে প্রকাশিত হয় গ্রামীণ তার আয়কর ফাঁকি দেয়া, বিদেশে টাকা পাচার করা এবং নানা খাতে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা তৈরি হয়। এই মামলাগুলো বাংলাদেশের প্রচলিত আইনে, প্রচলিত আদালত, নিম্ন আদালত থেকে উচ্চতর আদালতের দিকে আসছিল। এইভাবে প্রতিটি আদালতেই হেরে যাচ্ছিলেন ডক্টর ইউনূস। হেরে যেতে তিনি জামিন, তাকে অবশ্যই গ্রেপ্তার করা হয়নি, তাকে সবসময় জামিন দেওয়া হয়েছে।
এবং জামিনে থেকে তিনি বিদেশে চলে যান। তখন বাংলাদেশে আন্দোলন চলছিল। সেই আন্দোলনের পেছনে তিনি যে একজন ব্যক্তি ছিলেন তা আজকে বিভিন্নভাবে প্রকাশিত। সেই ব্যক্তিটা সর্বশেষ একজন সমন্বয়ক বলেছে আগস্টের অমুক তারিখে একজন সাংবাদিকের মাধ্যমে তার সাথে সম্পর্ক তৈরি হয়। তখন থেকে তিনি বিভিন্ন মিডিয়ায় ইন্টারভিউ দিতে থাকেন। বিশেষ করে ভারতীয় পত্রিকায় যে ইন্টারভিউ দেন সেগুলাতে তিনি তার রাজনৈতিক লক্ষ্য স্পষ্ট করেন যে তিনি ক্ষমতায় আসবেন। ক্ষমতায় আসার পরে যদি ভারত তাকে সহযোগিতা না করে সেভেন সিস্টার্স উত্তেজিত হতে পারে বা উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে এমন কিছু হুমকি দেন তার মাঝে। ইউনূসের এই হুমকির শক্তি ছিল বাইডেন প্রশাসন। আমেরিকার বাইডেন প্রশাসন তারও আগে যে হিলারি ক্লিন্টন পরিবারের সাথে তার যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতার সূত্রে বাইডেন প্রশাসনের সাথে তার সম্পর্ক এবং এখানে আন্দোলনের জন্য টাকা পয়সা যে আসছিল ডোনাল্ড ট্রাম্প আসার পরে তার নিজেই তিনি প্রকাশ করেছেন, তো ফাঁস করেছেন। ইউনূস এভাবে অনেকদিন যাবৎ নার্সিং করছিলেন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার এই আন্দোলনটা শুরুতে বাংলাদেশে ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে আমরা দেখেছি। ওটা খুব ছোট একটা আন্দোলন ছিল সেটা। আওয়ামী লীগের নেতৃত্ব এটা গুরুত্ব না দেওয়ার কারণে এটা বড় হয়, অনেক বড় হয় সেটা। বড় হতে, হতে এটা বিশাল একটা আন্দোলনের রূপ নেয় এবং এই আন্দোলনের প্রতিবাদে ফাঁদগুলা শাসক দল বুঝতে পারেনি, জানতে পারেনি বা বুঝার চেষ্টা করেনি। অনেকদিন ক্ষমতায় থাকতে, থাকতে ভারী কি চলে এসেছিল, পাত্তা দেয় না এটা না। পাত্তা না দিতে, দিতে এটা অনেক বড় হয় এবং নানা ধরনের লোকজন ঢুকে পড়ে। আন্দোলনে সেনাবাহিনী জড়িত হয় বাংলাদেশের। বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন সময় ক্ষমতার পরিবর্তনের সাথে সম্পর্কিত হয়। বাংলাদেশের সেনাবাহিনীর হাতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জেনারেল জিয়াউর রহমান দুজন রাষ্ট্রপতি নিহত হয়েছেন। বাংলাদেশের সামরিক বাহিনীর হাতে যেমন 1/11 2007 সালে খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করা 1/11 যেমন এসেছিল, ঠিক এবারও আওয়ামী লীগ ক্ষমতাচ্যুতের নেপথ্যে ছিল বাংলাদেশ সেনাবাহিনী। তারও আগে জেনারেল এরশাদের যে গণ আন্দোলন চলে, গণ আন্দোলনের শেষ মুহূর্তে যে সামরিক বাহিনী তার পেছন থেকে সরে যায় তখন তিনি পদত্যাগে বাধ্য হন। সেই পদত্যাগ সামরিক বাহিনীর ক্ষমতায়ন এবং এবার স্পষ্ট কিছু রাজনৈতিক লক্ষ্য প্রতিষ্ঠিত হলো। রাজনৈতিক লক্ষ্যটা কি? রাজনৈতিক লক্ষ্য হচ্ছে ৭৫-এ ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। হত্যা করার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে বাংলাদেশে প্রো পাকিস্তানি গভর্নমেন্ট ক্ষমতায় আসে এবং এবার কি করা হলো? এবার সেই প্রো পাকিস্তানি গভর্নমেন্টটা লোকজন ক্ষমতায় এসে ৭৫-এর খুনিরা যে কাজগুলো করতে পারেনি সেই কাজগুলো তারা এবার করেছে। যেমন আপনি দেখেন ছাত্রদের আন্দোলনের সময় কোনো রাজনৈতিক অভিলাষ ছিল না। বরঞ্চ এর আগে ছাত্রদের যখন নিরাপদ সড়কের আন্দোলনটা হয়, কোটা আন্দোলনটা যখন হয়, আপনাদের খেয়াল আছে সেই আন্দোলনে বঙ্গবন্ধুর ছবি থাকতো, শেখ হাসিনার ছবি থাকতো, মাথায় এই ছবিগুলো রেখে রেখে আন্দোলন হয়েছে। তাতে বোঝার চেষ্টা হয়েছে তারাও বঙ্গবন্ধু ভক্ত, শেখ হাসিনার ভক্ত, শেখ হাসিনা তাদের মায়ের মতো, তার কাছে তারা আবদার করছেন তার দাবিটা যাতে পূরণ করা হয়। বাংলাদেশে তখন এইভাবে মানুষগুলো এইভাবে চিন্তা করে নেয়। প্রথম আন্দোলনটার ইস্যু হয় মুক্তিযোদ্ধা কোটা। মুক্তিযুদ্ধের পরে কোটাটা পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধা যারা তাদেরকে সংরক্ষণের জন্য তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য কোটাটা চালু হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা আপনি যদি একটু মনে করেন, পেছনের দিকে তাকান, বাংলাদেশের যোদ্ধাদের আপনি পরিসংখ্যানগুলো দেখবেন খুব
স্কুলের ফার্স্ট বয়, কলেজের ফার্স্ট বয় বা খুব ভালো ছাত্র, মেধাবী ছাত্র, এরা কিন্তু যুদ্ধে খুব বেশি আসে নাই। উম যারা এসেছে তাদের বেশিরভাগ হচ্ছে ঘর পালানো ছেলে, স্কুলের ব্যাক বেঞ্চার, তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য যুদ্ধ করেছেন, দেশটা স্বাধীন করার চেষ্টা করেছেন। এবং তখন কোন একজন মুক্তিযোদ্ধার মাথায় কোন কিছু ছিল না যে আমি দেশটা স্বাধীন করলে আমি এই পাবো, সেই পাবো, এমন এটা ছিল না। এমনকি এর কারণে মুক্তিযুদ্ধের পরে অনেক মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পর্যন্ত সংগ্রহ করে নাই। সার্টিফিকেটের জন্য যুদ্ধে যাওয়া যায় না, সার্টিফিকেটের জন্য কেউ জীবন দিতে পারে না সেটা। স্বাধীনতার পরে যারা বুদ্ধিমান, শিক্ষিত মুক্তিযোদ্ধা যারা তারা সুযোগ সুবিধা বাগিয়ে নেন। আর এই যে বড় অংশ মুক্তিযোদ্ধা যারা পড়াশোনায় দুর্বল ছিলেন, না না তারা ক্ষেত খামারে কাজ করতেন, শ্রমিক, কৃষকের সন্তান, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কোটা ব্যবস্থাটা চালু করা হয়। আবার কোটা ব্যবস্থাটা চালু করে এমন না যে কোটা দিয়ে যেমন আপনি বিসিএস পরীক্ষা মনে করেন। বিসিএস এ বা উচ্চতর কর্মক্ষেত্রে আপনি প্রতিযোগিতার মাধ্যমে আপ রিটেন, মৌখিক সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তারপরে আসে কিন্তু কোটা। কোটা কিন্তু এর আগে আসে না কোথাও। কিন্তু এমনভাবে জিনিসটা চিত্রিত করা হয়, কোটাটা হচ্ছে মেধাকে অবজ্ঞা করে যে মুক্তিযোদ্ধার কোটা যারা পেয়েছে তারা কেউ মেধাবী না, এমন একটা বলার চেষ্টা করা হয়। মুক্তিযোদ্ধার কোটার নিয়ে যখন এত আলোড়ন সারা দেশে মুক্তিযোদ্ধাদের ঘৃণার পাত্র হিসেবে করা হচ্ছিল, তো অনেক মুক্তিযোদ্ধা পরিবারও কিন্তু তারা এই কোটার বিরুদ্ধে দাঁড়ান। তারা বলেন তারা এটা চান না, এটা এটার জন্য তারা যুদ্ধে যান নাই। কিন্তু আজকের বাস্তবতায় আপনি দেখেন এই শুধু মুক্তিযুদ্ধ কোটার একটা বিশেষ ছিল না। টার্গেটটা ছিল পুরো মুক্তিযুদ্ধ। পুরো মুক্তিযুদ্ধের টার্গেটটা ছিল এই কারণে আজকে উম ৭৫ এ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা কিন্তু বঙ্গবন্ধুর বাড়িটাকে ধ্বংস করে নাই। বঙ্গবন্ধুর কোনো অ ঐতিহাসিক স্থাপনাগুলা এবং কি জিয়াউর রহমান ক্ষমতায় এসে বঙ্গবন্ধু এগুলোর নামটাতেও হাত দেন নাই কোনোদিন। অনেক তখনকার অনেক কিছুই আজকে যেটা করা হয় নাই, সেটাকেই টার্গেট করা হয়েছে। ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তার ২ মেয়ে শেখ হাসিনা, শেখ রেহানা বিদেশে থাকায় তারা বেঁচে যান। এবারে তাদেরকে টার্গেট করা হয়েছে। টার্গেট করা হয়েছে আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের অনেক ভুল ছিল। নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল। নির্বাচন প্রশ্নের সাথে যে প্রশ্নটা করা হয় না, নির্বাচন কিন্তু সবাই মিলে নির্বাচন করতে হয়। যেমন আমি যদি একটা দলকে বিপাকে ফেলার জন্য আমি যদি নির্বাচন না করি, এটাও কিন্তু ক্ষমতাসীনদের অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে। আমি যদি নির্বাচনটা না করি, আমি যদি গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে থাকার চেষ্টা করি, এটা কোথায় যেতে পারে এটা কিন্তু উ উভয় পক্ষের কথাটা কিন্তু আসে নাই সেখানে। আওয়ামী লীগের আমলে বাংলাদেশে গত ১৫ বছরে নজিরবিহীন উন্নতি হয়েছে বাংলাদেশে। অবকাঠামোগত উন্নয়ন, পদ্মা সেতু হয়েছে, মেট্রো অনেক কিছু। মানে সামাজিক ভাতা যেগুলো কল্যাণ রাষ্ট্রগুলোতে থাকে, বাংলাদেশে এগুলো চালু হয়েছে। অনেক কিছু চালু হয়েছে। সব আজকে শূন্য। এগুলো কোথাও মেট্রো রেলে যিনি চড়ছেন, পদ্মা সেতু যিনি উপভোগ করছেন, তিনি কিন্তু এই ক্রেডিটটা দিচ্ছেন না। ক্রেডিটটা না দিয়ে দুর্নীতির গল্প বলছেন। দুর্নীতির গল্প, দুর্নীতি আমাদের রন্ধ্র-রোগ, এটা সত্য। দুর্নীতি শুধু আওয়ামী লীগ আমলে, দুর্নীতি বাংলাদেশের কোনো আমলেই দুর্নীতিটা ছিল না। দুর্নীতিটা বাংলাদেশের এ বড় একটা শর্টকাট। বাংলাদেশে আপনি মনে করেন অ্যা এসএসসি পাস করতে বাংলাদেশে একটা ছেলেকে ১০ বছর স্কুলে পড়তে হয়। ২ বছর পরে সে ইন্টারমিডিয়েট পাস করে, তারপর সে উচ্চশিক্ষায় যায়। এরকম স্তর আছে সেটা। এই যে দীর্ঘ অধ্যবসায় বিষয় সব জায়গায় থাকে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে শর্টকাটে চলে যায় সবাই। শর্টকাট করতে চায়, এইটা করতে সেটা করতে চায়। দুর্নীতির গল্প বলতে গিয়ে বাংলাদেশের বাংলাদেশের সমস্ত অর্জন সমস্ত কিছু শূন্য করে ফেলা হচ্ছে। আপনি একটা মনে করেন উম দুর্নীতির গল্পগুলা আম ও 111 এর সময় যে নিউজ গুলো হয়েছিল সেগুলো আজকে
হারিয়ে গেছে কেন? ফলো আপ নেই। আজকে 111 এর সময় এর সামরিক গোয়েন্দা সংস্থা মিডিয়াকে রিপোর্ট করাতেন এবং রিপোর্টে সে যাদের বিরুদ্ধে রিপোর্ট তাদের কোনো বক্তব্য থাকতো না। এটা নিয়ে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম একবার একটা টেলিভিশনে টক শোতে সরি বলেছেন। সরি বলেছেন যে আমরা সামরিক গোয়েন্দা সংস্থার চোথা নিয়ে রিপোর্ট করাটা এগুলো ঠিক হয় নাই। এটা সাংবাদিকতা না। ঠিক এখন ঠিক একই কাজ হচ্ছে কিন্তু। সামরিক গোয়েন্দা সংস্থার আম চোথা নিয়ে রিপোর্ট হচ্ছে মিডিয়াতে এবং যেহেতু টেলিভিশন অনেক বেশি, এটার প্রচারটা বেশি হচ্ছে। কিন্তু কোথাও কিন্তু যাদেরকে নিয়ে রিপোর্ট তাদের বক্তব্য নেই। এটা কিন্তু জার্নালিজম এথিক্স না। জার্নালিজম এথিক্স হচ্ছে আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট করব। আপনার বক্তব্য থাকতে হবে এখানে। আপনার বক্তব্য পেলাম না, আমি রিপোর্টটা করতে হবে এমন কোনো ফরজ আইন না সেটা। আমি রিপোর্ট সেদিন করব যেদিন আমি আপনার বক্তব্য পাবো। আপনি বলার চেষ্টা করছেন, আপনাকে পাওয়া যাচ্ছে না। আপনাকে পাওয়া যাচ্ছে না। আ আ আপ আপনাকে কিন্তু আমরা পাই। আমরা বাইরে থেকে যারা আছি তারা যদি পাই, বাংলাদেশ সাংবাদিক সবার আগে পান। কারণ তাদের সাথে সম্পর্কগুলো আছে এবং বেশিরভাগ সোর্সের সামনে WhatsApp নাম্বারে আমরা কথা বলি। বেশিরভাগ যাদের বিরুদ্ধে রিপোর্ট হচ্ছে তাদের WhatsApp নাম্বারটা এখন পর্যন্ত বাংলাদেশের নাম্বার। চেঞ্জ হয় নাই সেটা। চেষ্টার সমস্যা বাংলাদেশে মিডিয়া ট্রায়াল গুলো হচ্ছে। বাংলাদেশে মিডিয়া ট্রায়াল এর মাধ্যমে বাংলাদেশে চিহ্নিত করা হচ্ছে এম খুব খারাপ একটা দল আওয়ামী লীগ। এটা খারাপ, এমন খারাপ শুধু আজকের খারাপ না, সেটা এটা পাকিস্তান ভেঙেছে, বাংলাদেশটা স্বাধীন করেছে। যে এর জন্য আজকে ৫৪ বছর পরে এসে আমরা পাকিস্তানের সাথে আবার সম্পর্ক উন্নত করার সুযোগ পেলাম। এতক্ষণ পাচ্ছিলাম না। এমন নানাভাবে এটাকে মেনটেন করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলা হতো যে উনি সাভার স্মৃতিসৌধে যান না কেন? শহীদ মিনারে যান না কেন? কেন যান না? এটা আজকে প্রকাশিত। তিনি কাদের প্রতিনিধি? তিনি ৭৫ এর খুনি যারা, খুনিদের অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করছেন এখন। তিনি মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির অসমাপ্ত কাজগুলা, প্রতিশোধের কাজগুলা করছেন এখন। তিনি বাংলাদেশের ১ম নোবেল বিজয়ী। এটা যেমন ইতিহাস সত্য, তেমন আজকে সত্য তার নেতৃত্বে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা হয়েছে আবার। জাতীয় শোক দিবস বাতিল করা হয়েছে। বাংলাদেশের ম্যাগনা কার্টার যেটা ৭ই মার্চ ৭১-এর ৭ই মার্চের ভাষণ যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা, ১ম স্বাধীনতা ঘোষণা, সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। মুক্তিযুদ্ধের যত কিছু যেখানে আছে সব নিষিদ্ধ করা হয়েছে। ৫ই আগস্ট যখন শেখ হাসিনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, যখন বঙ্গবন্ধুর সমস্ত ভাস্কর্যগুলা কয়েক ঘন্টার মধ্যে ভেঙে ফেলা হয়, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন বিদেশি মিডিয়াতে বলার চেষ্টা করেছেন এগুলো শেখ হাসিনার দোষ। শেখ হাসিনার দোষের কারণে এই কাজগুলো বঙ্গবন্ধুর ভাষণ ভেঙে ফেলছে, সব স্থাপনা ভেঙে ফেলেছে। এরপরে উনি ক্ষমতায় আসলেন। এরপর ভাঙছে কেন? এগুলো কার দোষ? শেখ হাসিনা তো নেই। এগুলো রক্ষা করার দায়িত্বটা কার? ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি কিন্তু একটা ঐতিহাসিক চরিত্র হয়ে গেছেন। ঐতিহাসিক চরিত্র কি জানেন? আপনি শুধু বাংলাদেশের স্বাধীনতার আঁতুড়ঘর যেটা ৩২ নম্বর ভবন, এই ভবনটা আপনার নেতৃত্বে ভাঙা হয়েছে। আপনার নেতৃত্বে কেন ভাঙা হয়েছে? কিভাবে ভাঙা হয়েছে? আপনি আপনি ক্ষমতায়, আপনি সংবিধান রক্ষা, দেশ রক্ষার শপথ নিয়ে ক্ষমতায় বসে আছেন। আপনি দাঁড়িয়ে দেখছেন আপনার সম্মতি ছাড়া হচ্ছে এগুলা? মানুষকে এত শিশু মনে করেন? এরকম শুধু ৩২ নম্বর না। বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধের যত কিছু ধ্বংস করা সবকিছুর জন্য তিনি ভিলেন হয়ে থাকবেন ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে। তিনি যেখানেই থাকেন না কেন, তিনি আজকে ৮৪-৮৫ বছর বয়স। যতক্ষণ বেঁচে থাকবেন, তার মৃত্যুর পরও এগুলা থেকে তিনি রক্ষা পাবেন না। তিনি বাংলাদেশকে পিছনের পথে নিয়ে গেছেন। বাংলাদেশ ট্যাক্স পেয়ারদের দেশ না। বাংলাদেশ আগে বাজেট করা হতো। প্যারিস কনসোর্টিয়ামের বৈঠকে প্রতিটা বাজেটের আগে
প্যারিসে বাংলাদেশের দাতাদের একটা বৈঠক হতো, কনসোর্টিয়াম। সেই কনসোর্টিয়ামের মিটিংয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী যেতেন বাজেট প্রস্তাবনা নিয়ে। তাদেরকে দাতাদের সন্তুষ্ট করতেন, আমরা এই করবো, সেই করবো, টাকা দাও, এই দাও, সেই দাও। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে সেখান থেকে ফিরিয়ে এনেছিল। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদন, বাংলাদেশের মাছের উৎপাদন, বাংলাদেশের সমস্ত উৎপাদন নজিরবিহীনভাবে এগিয়েছে। তারপরও বাংলাদেশকে আমদানি করতে হয় কেন? বাংলাদেশের জনসংখ্যা এত বেশি যে বাংলাদেশে এই যত অর্জন, এই সমস্ত অর্জন দিয়ে আমার মানুষকে সবকিছু ফুলফিল করতে পারি না। এর জন্য আমাদের তারপর আমদানি করতে হয়। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার আমলে আজকে দুর্নীতির যত গল্প বলা হোক না কেন, শেখ হাসিনা এমন কোনো একটা কাজ টাকার অভাব কোনো জায়গায় আটকে ছিল না। শেখ হাসিনা ম্যানেজ মাস্টার ছিলেন। শেখ হাসিনা 24/7 প্রাইম মিনিস্টার ছিলেন। সারাদিন ঘুমানোর সময় ছাড়া, ঘুমানোর সময়টুকু ছাড়া তিনি দেশের কাছে ব্যস্ত থাকতেন এবং এখানকার টাকা দিয়ে ওইটা চালাতেন, এটা চালাতেন। কোনো কিছুই কিন্তু বন্ধ ছিল না। শেখ হাসিনাকে আপনি সেই শেখ হাসিনাকে আপনি যেভাবে চিত্রকৃত করেছেন উল্টো সেই ফাঁদে আপনি পড়ে গেছেন। কারণ আপনি একটা অসৎ মানুষ, একটা মিথ্যাবাদী মানুষ, আপনি পদে পদে মিথ্যা বলেছেন। আপনি এই সেই ডক্টর কামালের মঞ্চে কেন গিয়েছিলেন? ডক্টর কামাল মঞ্চে গিয়েছে এই কারণে, ডক্টর কামাল শেখ হাসিনাকে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দল করছে। এর জন্য ডক্টর কামালের মঞ্চে গিয়েছিলেন। আপনার রাজনৈতিক লক্ষ্যগুলা সেই হঠাৎ করে 1/11 এর সময় না, হঠাৎ করে 8 এর সময় না। আপনার লক্ষ্যগুলো অনেকদিন আগের। আজকে প্রকাশ পাচ্ছে। কেন এগুলো করলেন আপনারা? কেন করলেন? কারণ হচ্ছে আমাদের এখন নানা কথা আসছে। এবার আপনি বললেন রিসেট বাটনে অতীত মুছে গেছে, মুক্তিযুদ্ধ মুছে গেছে, সবকিছু মুছে গেছে। তখন ১ম জেডাই খান পান্নার মতো একটা মুক্তিযোদ্ধা ১ম প্রতিবাদ প্রকাশ করে বললেন, "আপনার মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা নাই। আপনি এগুলো কি বলেন এগুলা? আমি মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধা, যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি। আপনি এগুলো বলতে পারেন না।" শিরু বাঙালি আরেকজন মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের বিখ্যাত মুক্তিযোদ্ধা। তিনি আমাদের অনুষ্ঠানে এসে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরো ১৪ গোষ্ঠী সবাই পাকিস্তানপন্থী, সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা সবাই রাজাকার। তারা পুরা পরিবারটাই এরকম। সেই পরিবারের প্রতিনিধি আপনি, সেই রাজনীতির প্রতিনিধি আপনি, যেটা এতদিন পুষে রেখেছিলেন, আজকে যা প্রকাশিত। বাংলাদেশের আন্দোলনটা শুধুমাত্র কোটার জন্য ছিল না। বাংলাদেশের আন্দোলনটা ছিল মুক্তির ক্ষমতাচ্যুত করার জন্য। সেটা এর মধ্যে প্রকাশিত হয়ে গেছে। প্রকাশিত হওয়ার পরে বাংলাদেশ তো জানেন তো দুটো দল আছে বাংলাদেশে। একটা আওয়ামী লীগ, একটা এন্টি আওয়ামী লীগ। এন্টি আওয়ামী লীগ দলে মুক্তিযুদ্ধ বিরোধী সবাই আছে। কিছু, কিছু মুক্তিযোদ্ধা আছেন, আর আছেন মৌলবাদীরা, জঙ্গিরা। সেই জঙ্গিরা কি করছেন? কি সমাজের কোন পরিস্থিতি এনার্কি যেটা, কারণ হচ্ছে তারা এটাই জানেন। দেশ চালাতে জানেন না। দেশকে অস্থিতিশীল করতে জানেন। তাদের প্রতিশোধ হচ্ছে তাদের পাকিস্তান ভেঙেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধে কোনো একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ভূমিকা ছিল না। সবার ভূমিকা ছিল পাকিস্তানের পক্ষে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের মানুষ দেশটা স্বাধীন করেছে। বাংলাদেশ কিভাবে চলবে সেটা মুক্তিযুদ্ধে ঠিক হয়েছে। সেই বাংলাদেশকে আপনি যত কিছুই বন্দুকের নলে যত কিছুই বলেন না কেন, পেছনে ফেরাতে পারবেন না। চেষ্টা করতেছেন, করতে পারেন। কিন্তু এর মাঝে ৬-৭ মাসে মানুষগুলো বুঝতে পেরেছে তারা প্রতারিত। তারা আবার বলতে শুরু করেছে, আগে ভালো ছিলাম। তাদেরকে তো আন্দোলনের আগে এগুলো বলা হয়নি। তারা এই করবে সেগুলো বলা হয়নি। সেই বিষয়গুলা প্রতারিত মানুষ ডক্টর ইউনূস, আপনি শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কথা বললেন না? শেখ হাসিনাকে না, বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন আপনি। আপনি এই সমস্ত আয়োজন করেছেন। বাংলাদেশে কিন্তু কে কিভাবে মারা গেছে, পরিস্থিতি তৈরি করা হয়েছে, প্রতিটা লাশের ফরেনসিক রিপোর্ট আগে করতে হবে। করে তারপরে আগে প্রতিটা হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা করতে হবে। সেই বিচারটা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে। ফরেনসিক রিপোর্ট গুলা পাওয়া গেলে জানা যাবে
কে কোথায় কিভাবে কার মাধ্যমে নিহত হয়েছে। মানুষকে লাশ বানিয়ে লাশের রাজনীতি দেখিয়ে আপনার দেশটাকে যেখানে নিয়ে যাচ্ছেন সেই সেটা আপনাদের সফল হবে না। আপনাদের বিচার ইতিহাসের কাঠগড়ায় না, বাংলাদেশের জনগণের আদালতে হবে, এটা স্পষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস এটাই আপনার ইউনূসনামা। আমরা বারবার আপনাকে প্রকাশিত করব। আপনি যেভাবে যে মুখোশ আপনার মুখোশটা খসে পড়েছে। এই খসে পড়েছে সত্য মিথ্যার দ্বন্দ্ব। আপনি মিথ্যার গল্প সাজিয়েছেন, আপনি সত্য আড়াল করেছেন, সত্যটা বেশিক্ষণ আড়াল করে রাখা যায় না। এটাই আজকে প্রকাশিত। ধন্যবাদ আজকের মতো। সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।